হয়েছে? এখন হয়েছে? জি আরে তখন দিলাম তো, তো অন্য কাউকে দিয়ে দিলাম নাকি? আচ্ছা হয়েছে, তো তোমাদের হয়তো অন্য কাউকে। আচ্ছা, ওকে, সো we have covered the basic steps for solving a problem using CFD processes. The CFD processes use করে কোন একটা প্রবলেম সলভ করার বেসিক স্টেপস গুলো আমরা দেখলাম। যদিও প্রবলেমগুলো খুব সিম্পলিফাইড ছিল, তিনটা প্রবলেমে ওয়ার ভেরি মাচ সিম্পলিফাইড, বাট মানে the fundamentals were there, হ্যাঁ, ফান্ডামেন্টাল এগুলো এখানে ছিল, কনসেপ্টস গুলো সেখানে ছিল। এবার আমরা we will build upon those concepts, হ্যাঁ, আমরা যে জিনিসগুলো দেখে এসেছি, যে স্টেপস গুলো দেখে এসেছি, সেই স্টেপস গুলো আরেকটু ডিটেলে যাব, আরেকটু মানে গ্রেটার ডিটেইলে আমরা দেখার চেষ্টা করব। তাহলে গ্রেটার ডিটেইলে যাওয়ার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে যে we want to learn the fundamental characteristics of the governing partial differential equations of CFD. তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সটা মানে আমাদের এই ইকুয়েশন, হ্যাঁ, ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স, এই ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এক্সপ্লোর করবো আজকে। এবং এটার বেনিফিটটা কি বা রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টও আমরা দেখব। তাহলে প্রথমে দেখি যে এই ক্যারেক্টারিস্টিক প্রথমে হলো গিয়ে যে এই গভর্নিং ইকুয়েশনস গুলোকে ক্যারেক্টারাইজ করা যায় বাই মেকিং classification of the equations. Classification of the equations. Classification, how the classifications can be done? সাধারণত একটা সেকেন্ড অর্ডারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসকে আমরা ক্লাসিফাই করতে পারি one of these three categories: elliptic category, parabolic, or hyperbolic. তাহলে আমাদের এই ফান্ডামেন্টাল গভর্নিং ইকুয়েশনস গুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি বাই এলিপ্টিক ইকুয়েশনস আর প্যারাবোলিক ইকুয়েশনস আর হাইপারবোলিক ইকুয়েশনস, এই তিনটা ক্যাটেগরিতে। কিভাবে? আমাদের এই সেকেন্ড অর্ডার ইকুয়েশনসটা যদি এরকম হয় যে দুটো ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হলো গিয়ে এনিথিং ইউ টি ফাই, হ্যাঁ, ডিপেন্ডিং ভ্যারিয়েবল হলো ফাই। আচ্ছা, এই ফাই না তো, এই ফাই, ছোট ফাই, হ্যাঁ, ডিপেন্ডিং ভ্যারিয়েবলটা হতে পারে মানে ইউ, ভি, ডাব্লিউ, পি, টি, এনিথিং, হ্যাঁ, মানে দ্যাট ইজ ফাই। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে কোনোটা হতে পারে, মানে যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই জেড, এক্স জেড, এক্স ওয়াই, এক্স টি, ওয়াই টি, জেড টি, মানে আমাদের যে চারটা ইন্ডিপেন্ডেন্ট ইয়ে আছে, এই চারটা যে কোনো দুটো হতে পারে, হ্যাঁ, যে কোনো দুটো হতে পারে।
তাহলে এই যে কোনো দুটো যদি হয় এবং ইকুয়েশনটার এই ফর্মে, দ্যাট ইজ সেকেন্ড অর্ডার মিক্সচার, হ্যাঁ মিক্সচার, তাহলে এই ফর্মে যদি হয় তাহলে আমরা সেটার কোএফিসিয়েন্ট গুলো দিতে পারি এ বি সি। হ্যাঁ, এই যে ফার্স্ট অর্ডারের ডি, ফার্স্ট অর্ডারের ই, অথবা এই যে এফ, হ্যাঁ এইগুলো আমাদের লাগবে না, এগুলো লাগবে না, এগুলো থাকতে পারে ইকুয়েশনে, বাট এগুলো লাগবে না। তাহলে আমাদের লাগবে হলো গিয়ে শুধু এই এ বি সি। এ হলো গিয়ে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার সেকেন্ড অর্ডারের কোএফিসিয়েন্ট, সি হলো গিয়ে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট, মানে সেকেন্ড অর্ডারের কোএফিসিয়েন্ট, আর বি হলো গিয়ে এই দুটার কম্বাইন্ড যে ডেরিভেটিভ সেটার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এ হলো গিয়ে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার সেকেন্ড অর্ডারের কোএফিসিয়েন্ট, সি হলো গিয়ে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেকেন্ড অর্ডারের কোএফিসিয়েন্ট, আর বি হলো গিয়ে এই দুটোর মানে ফার্স্ট এবং সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর কম্বাইন্ড যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেটা কোএফিসিয়েন্ট। এই ফার্স্ট অর্ডার এগুলো আমাদের লাগবে। তাহলে once we have determined the a b c and c coefficient, then we go for calculating this expression, মানে this term b square minus 4ac. Depending on the value of this expression, if the value of this expression is negative, then the governing equation will be classified as elliptic. If it is 0, then the equation is classified as parabolic. If this is positive, then the equation is classified as hyperbolic. That's why this classification is important. Why this classification is important? Because this classification relates to a specific, a specific and distinct engineering problem contexts that demand special solution techniques. তাহলে এই ক্লাসিফিকেশন গুলো ওই প্রবলেমটাকে, মানে আমরা একটা প্রবলেমের জন্য একটা গভর্নিং ইকুয়েশন সেট করলাম, একটা না ওয়ান অর মোর, মানে কোনো একটা প্রবলেমের জন্য আমরা উই সেট ওয়ান অর মোর গভর্নিং ইকুয়েশন। দেন আমরা ওই গভর্নিং ইকুয়েশন গুলোকে যখনই ক্লাসিফাই করব, এই ক্লাসিফাই করার পরে that governing, once the classification is done, the classification is done, the governing equation will be related to a special context that demand special solution technique. মানে আমরা এই মানে ওই গভর্নিং ইকুয়েশনটাকে কিভাবে সলভ করব সেটার একটা মানে এটা জেনে যাব, মানে সেটার একটা মেথড জেনে যাব, আমরা জানবো পরে, আমরা দেখতেছি মানে এটা মেথডটা জেনে যাব। হ্যাঁ, before embarking on a quantitative analysis of a governing equation, it is important to have an idea of the nature of the solution. Much of this nature of the solution can be obtained by this classification scheme. মানে আমরা এই পুরো একটা ইকুয়েশন পেয়ে ওইটার জন্য সলিউশন স্কিম ই করার আগেই সলিউশন স্কিম কি হবে ওই ইকুয়েশনটা, সেটা মানে আমরা সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি বিফোর স্টার্টিং ফর ইটস সলিউশন। মানে একেবারে ইকুয়েশনটা নিয়ে সলিউশনে না গিয়ে এই ইকুয়েশনটার সলিউশনটা
কেমন হতে পারে, হ্যাঁ, সেটার সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য এই ক্লাসিফিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে হাউ টু ডু, আমরা কিছু এক্সাম্পল দেখি। হাউ টু ক্লাসিফাই দ্য ইকুয়েশন। এই যে দেখো আমাদের প্রথম ইকুয়েশনটা, সরি প্রথম না, এটা হলো আমাদের এক্সাম্পল 2 এর ইকুয়েশন, তাই না? এক্সাম্পল 2 এর ইকুয়েশন, এই যে একটা প্লেট ছিল না, এই প্লেটের, তাহলে এটা এই বিভিন্ন পয়েন্টের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। তাহলে এটা হলো কি আমাদের প্রথম ইকুয়েশন, এই সেকেন্ড এক্সাম্পলের ইকুয়েশনটা, হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পলের ইকুয়েশনটা। এই ইকুয়েশনটার একটা খুব ফেমাস হলো, নাম হলো গিয়ে লাপ্লাস ইকুয়েশন। লাপ্লাস ইকুয়েশন, লাপ্লাস ইকুয়েশন হলো এরকম, এটা হলো লাপ্লাস ইকুয়েশন। এটা 1 ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, লাপ্লাস ইকুয়েশন। তাহলে এখানে আমরা এই ইকুয়েশনটার যদি ক্লাসিফিকেশন করতে চাই বেসড অন হোয়াট উই হ্যাভ জাস্ট লার্নড, যে আমরা এখন এইমাত্র যেটা দেখলাম, তাহলে এই দুটো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার সেকেন্ড অর্ডারের তোমার কোফিশিয়েন্ট হলো গিয়ে 1, তাহলে এটা হলো এ, হ্যাঁ, এ। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেকেন্ড অর্ডারের কোফিশিয়েন্ট হলো গিয়ে 1, এটা হলো বি। তাহলে উই গেট a equals to 1 and b, সরি এটা হলো সি, হ্যাঁ, সি। আর বি ছিল হলো গিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কম্বাইন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ। তাহলে এখানে বি ইকুয়ালস টু 0, হ্যাঁ, বি ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা বি স্কয়ার মাইনাস 4ac এক্সপ্রেশনটা বের করি, তাহলে দেখো এটা হয় -4। -4 মানে দ্যাট ইজ, এটা ইকুয়েশনটা হলো গিয়ে ইলিপ্টিক। যদি নেগেটিভ হয় তাহলে ইলিপ্টিক, 0 হলে প্যারাবোলিক, পজিটিভ হলে হাইপারবোলিক, হ্যাঁ। তাহলে আমাদের যেহেতু এটা নেগেটিভ হলো, তাহলে এই ইকুয়েশনটা হলো ইলিপ্টিক ইকুয়েশন, হ্যাঁ। তাহলে এই যে লাপ্লাস ইকুয়েশন আমরা বের করেছি, বা লাপ্লাস ইকুয়েশন আমরা দেখেছিলাম এই এক্সাম্পল 2 তে, এক্সাম্পল 2 তে দ্যাট ইকুয়েশন ওয়াজ অফ ইলিপ্টিক নেচার, হ্যাঁ, ইলিপ্টিক ইকুয়েশন। ফার্স্ট এক্সাম্পলটা যদি চিন্তা করো, ফার্স্ট এক্সাম্পলটা, এইটা না, ফার্স্ট এক্সাম্পলটা, ফার্স্ট এক্সাম্পল, এটা এটা কি টাইপের? এটা হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটাই, হ্যাঁ, এক্স। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেকেন্ড অর্ডারের কোফিশিয়েন্ট হলো 1, এটা ইকুয়ালস হলো এ। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের আর নাই, হ্যাঁ, তাহলে বি ইকুয়ালস টু 0, সি ইকুয়ালস টু 0। আর এই যে এইটা যেটা ছিল সোর্স টার্ম, এটা কিন্তু হলো গিয়ে এ বি সি ডি ই এফ, হ্যাঁ, এফ, এটা হলো এফ। এফ আমাদের কোনো কাজে লাগে না। তাহলে এই ইকুয়েশনটা হলো গিয়ে অফ দি ফর্ম আমরা যেটা দেখে আসলাম, যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা প্লাস এফ ইকুয়ালস টু এই ফর্মে। এফ আমাদের কোনো কাজে লাগবে না, হ্যাঁ, এফ কোনো কাজে লাগবে না। তাহলে এখানে যদি আমরা বি স্কয়ার মাইনাস 4ac বের করি,
তাহলে কি হচ্ছে, বি বি হলো 0 -4 ইন্টু এ হলো 1 আর সি হলো 0, দ্যাট ইজ 0। তাহলে এই ইকুয়েশনটা হবে প্যারাবোলিক। প্যারাবোলিক। তাহলে এই ইকুয়েশনটা হলো প্যারাবোলিক মানে 0। এবার আসি এটাতে, এক্সাম্পল 3। এক্সাম্পল 3, হ্যাঁ, এই যে ইকুয়েশন, তাই তো, এই ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা আমরা যদি একটু এভাবে লিখি, তাহলে আলফা এই ইকুয়েশনটা, তাহলে ফার্স্ট ভ্যারিয়েবল হলো এক্স, সেকেন্ড ভ্যারিয়েবল হলো টি। হ্যাঁ, মানে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো এক্স, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো টি। তাহলে এখানে এ ইকুয়ালস টু হলো আলফা, হ্যাঁ, আর বি হলো সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেকেন্ড অর্ডারের ইয়ে নাই, সো বি ইকুয়ালস টু 0। সি হলো গিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভ্যারিয়েবলের কম্বাইন্ড সেকেন্ড অর্ডার ভ্যারিয়েবল নাই, সি ইকুয়ালস টু 0। হ্যাঁ, সি ইকুয়ালস টু 0। এটা কি, এটা হলো গিয়ে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানে ফার্স্ট অর্ডার, দ্যাট ইজ এইটা হলো গিয়ে এ বি সি ডি ই, এটা হলো ই। হ্যাঁ, এটা হলো -1 ইকুয়ালস হলো ই। ই আমাদের কোনো কাজে লাগে না, দেখো এটা হলো ই, এই যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার মানে ওই যে ওয়াই, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার কোএফিসিয়েন্ট ই। হ্যাঁ, এই ইটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, সো এটা হলো ই। আচ্ছা, এনিওয়ে, তাহলে ই হলো -1, ই হলো -1 আর এ হলো আলফা। তাহলে এটা যদি আমরা বের করি, বি স্কোয়ার -4ac, বি হলো 0, -4 ইন্টু এ হলো আলফা আর ইন্টু সি হলো 0, দ্যাট ইজ 0। তাহলে এই ইকুয়েশনটা হলো প্যারাবোলিক। ইকুয়েশনটা হলো প্যারাবোলিক। স্যার জি, কিভাবে বুঝবো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট কোনটা? যে কোনো একটাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ধরে নিবা, মানে এক্স ওয়াই, যে মানে এনিথিং তোমার, ধরো এক্স ওয়াই আছে, তাহলে এক্সটাকে একটাকে ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ধরবা, আরেকটাকে ডিপেন্ডেন্ট ধরবা, এতে কোনো অসুবিধা নেই। মানে এখানে আমরা টিটাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারি, সেকেন্ডটাকে দেখো, আচ্ছা দেখি দেখি, মানে একই হবে। হ্যাঁ, দেখি আমরা যাই, দেখো মানে এটা বোঝার দরকার নেই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই যে ধরো টিটাকে ধরি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরি, তাহলে এটা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ নাই। হ্যাঁ, তাহলে এ কি, বি তো নাই, দুটোর কম্বাইন্ড নাই, সো বি 0। ঠিক আছে, সি, সি
এখানে। হ্যাঁ, তো দেখো এবার তাহলে এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম 2, হ্যাঁ, ধরে আমরা এটা পেলাম। তাহলে দেখো বি স্কয়ার মাইনাস 4ac বের করি, এই একই ঘটনা, শুধু এ আর সি ইন্টারচেঞ্জ হয়ে গেল, দেখছো? তো এটা কিন্তু জিরোই হবে, জিরো, সো প্যারাবোলিক। প্যারাবোলিক। এবার আরেকটা এক্সাম্পল, এটা তাহলে আমরা আমাদের এক্সাম্পলের তিনটা দেখে ফেলছি। হ্যাঁ, এটা ছিল এক্সাম্পল 2, আর এটা ছিল হলো এক্সাম্পল 3। হ্যাঁ, এক্সাম্পল 3। তাহলে এক্সাম্পল আর এক্সাম্পল 1, মানে এক্সাম্পল 1 ওয়াজ প্যারাবোলিক, এক্সাম্পল 2 ওয়াজ ইলিপ্টিক, and example 3 was again parabolic. Now the third one, how to what is the example of a hyperbolic equation? এখানে যদি আমরা দেখি এই ইকুয়েশনটা, এটাকে করি, এটাকে মাইনাস করি, করে এটা ইকুয়ালস টু 0 লিখি। হ্যাঁ, ঠিক আছে, মাইনাস করে 0 লিখলাম। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট যে কোনোটা আমরা ফার্স্ট ধরতে পারি, এক্সটাকে ফার্স্ট ধরি আর টিটাকে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরি। তাহলে a ইকুয়ালস টু 1, combined নাই, so b equals to 0, আর c equals to হলো -1/c²। তাহলে আমরা b স্কয়ার মাইনাস 4ac যদি করি, তাহলে b হলো 0, a হলো 1, 4 into 1, আর -1/c², that is 4/c²। এখানে যে c-টা, হ্যাঁ, c-টা যেহেতু স্কোয়ার্ড, so for any real number c, this is a পজিটিভ নাম্বার, যেহেতু সি স্কোয়ার্ড, সো পজিটিভ নাম্বার। তাহলে পজিটিভ নাম্বার যদি হয়, তাহলে 1/c² হতে পারে এটা অনেক ছোট, কিন্তু দিস ইজ এ পজিটিভ নাম্বার। হ্যাঁ, দিস ইজ এ পজিটিভ নাম্বার। সো এই ইকুয়েশনটা হলো গিয়ে হাইপারবোলিক, হাইপারবোলিক। হ্যাঁ, হাইপারবোলিক। ওকে, সো আমার মনে হয় আমরা এরপরে যদি আরো আমাদের আসে, সিচুয়েশন আসে, আমরা সেটা তখন দেখবো। Now we have seen an example of elliptic, we have seen an example of parabolic, we have seen an example of hyperbolic type equation. But what is the benefit of learning this classification? আচ্ছা, বেনিফিটটা হলো গিয়ে যে এই যে আমরা যখন ক্লাসিফিকেশনটা করে ফেললাম, সাথে সাথে আমরা এটা বুঝতে পারি যে এটা কোন ধরনের ফিজিক্যাল প্রসেস কে রিপ্রেজেন্ট করতেছে। এই লাপ্লাস ইকুয়েশন বা এনিওয়ে elliptic equation describes physical processes that are in steady state. তাহলে এই যে ইলিপ্টিক ইকুয়েশন গুলো এমন ফিজিক্যাল প্রসেস ইন্ডিকেট করে যেটা স্টেডি স্টেট প্রসেস। হ্যাঁ, হেন্স আর টাইম ডিপেন্ডেন্ট, সো এই টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে স্টেডি স্টেট চলে আসে, সো এই টাইম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো elliptic equations are time independent, স্টেডি স্টেট। তাহলে ইলেকট্রিক ইকুয়েশন দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে টাইমের কোনো কাজ নেই। হ্যাঁ, টাইমের কোনো কাজ নেই, মানে এটা এই জন্য, হয়তো এটা এই জন্য বলা হচ্ছে যে আমরা যে এক্স ওয়াই, এটা তো যে কোনোটা হতে পারে, তাই না? এক্স ওয়াই এটাও টাইম হতে পারে স্কোয়ার, কিন্তু এরকম হলে যদি আমরা ইকুয়েশনটা যদি ইলিপ্টিক হয়ে যায়, আমাদের যে হিসাব করে b² - 4ac, ঠিক আছে, যেমন এই যে y², এটা কিন্তু t² হতে পারে, এই যে এরকম t² হতে পারে। কিন্তু আমরা যদি b² - 4ac ক্যালকুলেট করে দেখি যে ইট হ্যাজ বিকাম
negative, then we can say that the t has nothing to do, that is the process is time independent, মানে steady state. তাহলে এই ইলিপ্টিক ইকুয়েশনের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স হলো কি এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, হ্যাঁ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। এবার প্যারাবোলিকটা মানে যখনই আমরা দেখবো যে সামথিং বিকাম জিরো, মানে প্যারাবোলিক মানে হলো কি এটা টাইম ডিপেন্ডেন্ট সলিউশন। টাইম ডিপেন্ডেন্ট থাকলেই এটা আমাদের করতে হবে টাইম মার্চিং সলিউশন, ঠিক আছে? টাইমটা থাকলেই আমাদের ওই সলিউশন হয়ে যায় টাইম মার্চিং সলিউশন। হাইপারবোলিক যদি হয়, হাইপারবোলিক হলেও আমরা টাইম ডিপেন্ডেন্ট সলিউশনে চলে যাব। সো এগেইন টাইম ডিপেন্ডেন্ট সলিউশন, এন্ড টাইম জিনিসটা থাকলেই উই হ্যাভ টু মেক or we have to go for time marching solution, হ্যাঁ টাইম মার্চিং সলিউশন। আচ্ছা তাহলে এইটাও টাইম মার্চিং, এটার সাথে তো বাকি দুটো ডিস্টিংশন ঠিক আছে, ইলিপ্টিকের সাথে বাকি দুটো, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য প্যারাবোলিক এন্ড হাইপারবোলিক? হ্যাঁ প্যারাবোলিক ও টাইম ডিপেন্ডেন্ট, হাইপারবোলিক ও টাইম ডিপেন্ডেন্ট। তাহলে ডিস্টিংশন কি? ডিস্টিংশন হলো গিয়ে প্যারাবোলিকটা হলো গিয়ে ডিসিপেটিভ প্রসেস, হ্যাঁ ডিসিপেটিভ প্রসেস, আর হাইপারবোলিকটা হলো গিয়ে কনজারভেটিভ প্রসেস। আচ্ছা এখন ডিসিপেটিভ আর কনজারভেটিভ বলতে হলো গিয়ে ডিসিপেটিভ মানে হলো গিয়ে সে ডিসিপেটিভ মানে হলো গিয়ে এনার্জি লস, আচ্ছা কন্টিনিউয়াস এনার্জি লস। তাহলে এনার্জি সে এই ধরনের প্রসেসটা করবে কি তার এই সিস্টেমের যে এনার্জি লুজ করতে থাকবে। আর এটা হলো কনজারভেটিভ প্রসেস, দ্যাট ইজ নো এনার্জি লস। হ্যাঁ আচ্ছা এইটাও বুঝি নেই যে এটা ডিসিপেটিভ প্রসেস, কন্টিনিউয়াস এনার্জি লস, এটা আর হাইপারবোলিক হলো কনজারভেটিভ প্রসেস, নো এনার্জি লস, এটা কি মিন করে? আচ্ছা এটাও বুঝি নেই আমরা। আচ্ছা এটা এটা জাস্ট আমরা এইটুকু মনে রাখার চেষ্টা করি যে প্যারাবোলিকটা হলো ডিসিপেটিভ আর হাইপারবোলিকটা হলো কনজারভেটিভ। তাহলে ডিসিপেটিভ মানে হলো গিয়ে মানে এনার্জি লস, আর কনজারভেটিভ মানে হলো গিয়ে নো এনার্জি লস, মানে এনার্জি ইজ কনজার্ভ। হ্যাঁ আচ্ছা এখন এইটুকু জেনে মানে আমরা এখনো জিনিসটা পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু ডিসিপেটিভ মানে হলো এনার্জি লস আর কনজারভেটিভ মানে এনার্জি লস না। আচ্ছা এইটুকু বুঝলাম, এখন ক্লিয়ার হয়ে যাবে যে এই প্যারাবোলিকটা হলো গিয়ে যে এই ডিসিপেটিভ মানে ডিসিপেশন করে করে মানে এনার্জি লস করে করে it will go toward steady state. It will go towards steady state. মানে এই প্যারাবোলিক সিচুয়েশনটা দেখা যাবে যে নিয়ারলি ইট উইল গো ফর স্টেডি স্টেট। যেমন ধরো এই যে আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা যদি আমরা দেখি, এই যে এটা দেখো, এটা একসময় এই যে এরকম হয়ে তারপরে এরকম হয়ে এই ফ্ল্যাট হতে থাকবে, ফ্ল্যাট হতে হতে তো একসময় মোটামুটি স্টেডি স্টেট হয়ে যাবে। বুঝছো? ফ্ল্যাট হতে হতে মোটামুটি একসময় স্টেডি স্টেট হয়ে যাবে, মানে এই বিভিন্ন পয়েন্টের টেম্পারেচার চেঞ্জ হবে না, হ্যাঁ দিস ইজ হয়ে যাবে, স্টেডি স্টেট হয়ে যাবে। ঠিক আছে? তোমরা খেয়াল করছো কিনা যে এটা আস্তে আস্তে যে টি ইকুয়ালস 2 সেকেন্ডে অন্যরকম ছিল, 4 এ একটু ফ্ল্যাট হয়ে গেল, 6 এ আরেকটু ফ্ল্যাট হয়ে গেল, এভাবে ফ্ল্যাট হতে থাকবে একসময় মানে এমন ফ্ল্যাট হবে আর এটা আর চেঞ্জই হবে না। দ্যাট ইজ হলো স্টেডি স্টেট। এটা হলো ডিসিপেটিভ প্রসেস। হ্যাঁ ডিসিপেটিভ প্রসেস যে তোমার ডিসিপেটিভ প্রসেস। আর হাইপারবোলিক ইকুয়েশন হলো গিয়ে যে কনজারভেটিভ প্রসেস, and this process will not evolve towards steady state, not steady state.
So this will not very important, not go for steady state, not go for steady state, ঠিক আছে, not go for steady state। আমরা এই এই ইকুয়েশনটা এখনো দেখি নাই, এটা দেখি নাই, এটা মানে টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস গুলোতে এই ইকুয়েশনটা খুব একটা পাওয়া যায় না, এটার খুব একটা দেখা যায়, কিন্তু আছে সুপারসনিক মানে ইয়েতে এই ইকুয়েশনটা দেখা যায়, বাট মানে নর্মাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনসে এই ইকুয়েশনটা দেখা যায় না। আচ্ছা, এই ইকুয়েশন গুলোর দিজ আর ভেরি ফেমাস ইকুয়েশন, এই যে তিনটা ইকুয়েশন এক্সাম্পল, দিজ আর ভেরি ফেমাস ইকুয়েশনস। প্রথম ইকুয়েশনটা তো বললাম, এটাকে বলা হয় লাপ্লাস ইকুয়েশন। এই সেকেন্ড ইকুয়েশনটাকে বলা হয় হিট কন্ডাকশন ইকুয়েশন, হ্যাঁ, হিট কন্ডাকশন ইকুয়েশন। আর এই থার্ড ইকুয়েশনটার নাম হলো গিয়ে ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ, ওয়েভ ইকুয়েশন। These three are very famous equations, এবং they have so many applications, হ্যাঁ। লাপ্লাস ইকুয়েশন, এটা প্রচুর অ্যাপ্লিকেশন আছে হলো কি ইলেকট্রিক্যালে, তোমার বিভিন্ন ইয়েতে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ইলেকট্রিক্যালে লাপ্লাস ইকুয়েশন অনেক মানে ইয়েতে অ্যাপ্লিকেশনস আছে। এই যে হিট কন্ডাকশন ইকুয়েশন, এখানে যদি আমরা শুধু টিটাকে রিপ্লেস করে দেই অন্য কোনো প্যারামিটার দিয়ে, মানে এনি ফাই, তাহলে দিস ইকুয়েশন উইল বি, ধরো কনসেন্ট্রেশন যদি দিয়ে দিই আমি সি, হ্যাঁ, তাহলে দিস উইল বি মাস ডিফিউশন ইকুয়েশন, হ্যাঁ, এটা মানে ভেরি ফেমাস মাস ডিফিউশন ইকুয়েশন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনেক 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 ইউজ হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ইউজ হয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনেক ইউজ হয়, হ্যাঁ। ওয়েভ ইকুয়েশন, a wave equation, this is very much used in physics, physics. So these are very famous equations। তাহলে আমরা এইখানে কিন্তু জাস্ট এক্সাম্পল দেখলাম, ঠিক আছে, এক্সাম্পল দেখলাম। তাহলে এটা কি মানে মানে অ্যাকচুয়ালি আমরা এখানে কি করব, এই যে এই ক্লাসিফিকেশনটা করে আমরা এটার সলিউশন টেকনিক গুলো বের করার চেষ্টা করব, হ্যাঁ, সলিউশন টেকনিক বের করার চেষ্টা করব, মানে সলিউশন টেকনিক সম্পর্কে একটা আইডিয়া করার প্রচেষ্টা থাকবে আমাদের এই ক্লাসিফিকেশনের পরে। তাহলে সলিউশন করতে গেলেই প্রথমে যে জিনিসটা জানতে হবে যে এনি ওডিই or any PDE, এই জিনিসগুলোর স্পেশাল সলিউশন করতে গেলে, পার্টিকুলার সলিউশন করতে গেলে, মানে কেস স্পেসিফিক সলিউশন করতে গেলে, মানে আমরা যে কেস স্পেসিফিক, মানে আমরা কোন একটা প্রবলেম সলভ করতে চাই, সেই প্রবলেম স্পেসিফিক সলিউশনটা হলো পার্টিকুলার সলিউশন। তাহলে যে কোনো ওডিই অর পিডিই কেস স্পেসিফিক মানে প্রবলেম স্পেসিফিক পার্টিকুলার সলিউশন করতে গেলে উই ইউজুয়ালি নিড টু থিংস, হ্যাঁ, টু থিংস। একটা হলো গিয়ে ইনিশিয়াল কন্ডিশনস, আরেকটা হলো গিয়ে বাউন্ডারি কন্ডিশনস, হ্যাঁ, বাউন্ডারি কন্ডিশনস। এই দুটো জিনিস আমাদের লাগবে, মানে যে কোনো জিনিস ওডিই অথবা পিডিই সলভ করতে গেলে, ইনিশিয়াল কন্ডিশনস এন্ড বাউন্ডারি কন্ডিশনস। এখন এই ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন প্রোভাইড করারও কিছু ম্যাথমেটিক্যাল গ্রাউন্ড আছে। যেমন ধরো ইনিশিয়াল কন্ডিশন টু an ODE or PDE can be provided by one of these three ways. ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন দেওয়ার এরকম তিনটা পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে বলা হয় ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন, হ্যাঁ, ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন। ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন হলো গিয়ে যে the value of the unknown parameter is given
at the boundary point. When the direct value of the unknown parameter is given at the boundary. That is, ধরো আমাদের unknown টা হলো u, এখানে unknown টা হলো u. So এই বাউন্ডারিতে ধরো u at x equals to 0 is given something, ধরো u1, হ্যাঁ, মানে এই আচ্ছা এই u1, হ্যাঁ, that is এই আমাদের যে আননোন ইউটা, এটা একটা বাউন্ডারিতে দেওয়া আছে, আরেকটা মানে যে যতগুলো বাউন্ডারিতে দরকার, হ্যাঁ, এই ইকুয়ালস টু u2, ঠিক আছে, মানে ডাইরেক্ট ভ্যালুটা দেওয়া। এটা হলো একটা পদ্ধতি টু প্রোভাইড দ্য ডাইরেক্ট ভ্যালু অফ দি আননোন প্যারামিটার এট দি বাউন্ডারি। যেমন আমাদের এক্সাম্পল গুলোতে, এই সবগুলো এক্সাম্পলে আমরা কিন্তু ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশন ইউজ করেছি। যেমন আমাদের এক্সাম্পল ওয়ান ছিল at x equals to 0, মানে t আননোন প্যারামিটার ও t at x equals to 0, ধরো এটা ছিল 300, আর t at x equals to 5 এটা ছিল ধরো 50। দ্যাট ইজ আমাদের আননোন ইকুয়েশনটা ছিল এরকম, প্লাস ধরো এটা একটা, এটা পুরোটাই তো সোর্স টার্ম কনস্ট্যান্ট, ধরো এটা সি ইকুয়ালস টু 0, হ্যাঁ, সি ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশনটার জন্য আমরা কি এই দুটো বাউন্ডারি কন্ডিশন দরকার। দুটো বাউন্ডারি কন্ডিশনে আমরা দুটো এতে এই ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিছি, এই টি এর ভ্যালু, আননোন প্যারামিটার ভ্যালু দিয়ে দিছি। তাহলে when the value of the unknown parameter is given at the boundary, then that condition is called Dirichlet boundary condition, ঠিক আছে, Dirichlet boundary condition, that is the value of the unknown parameter is given at the boundary. সেকেন্ড কন্ডিশনটাকে বলা হয় নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন বলে not the value but the derivative of the function, derivative of the unknown parameter, অথবা the slope of the unknown parameter। মানে ধরো আমাদের unknown ধরো t, unknown t, তাহলে the slope of the unknown এই delta t by delta x at x equals to 0, এটা x equals to 0 ধরো দেওয়া আছে 5, হ্যাঁ 5, তারপরে ডেল্টা টি বাই ডেল্টা এক্স at x equals to l, ধরো এটা দেওয়া আছে 0, ঠিক আছে। তাহলে এখানে কি টি এর ভ্যালু কিন্তু দেওয়া নাই, দ্য সলিউশন টি এর ভ্যালুটা দেওয়া নাই, কিন্তু ভ্যালু দেওয়া আছে হলো গিয়ে ডেল্টা টি বাই ডেল্টা এক্স, মানে স্লোপের ভ্যালুটা দেওয়া আছে, হ্যাঁ, স্লোপের ভ্যালুটা দেওয়া আছে। স্লোপ অথবা এটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ, অথবা এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ, অথবা বলা হয় গ্রেডিয়েন্ট, এটা মোর কমন। The gradient of the unknown parameter is provided at the boundary. তাহলে এই ধরনের কন্ডিশনকে বলা হয়, এটা আমরা দেখিনি, এটা আমাদের এক্সাম্পল 1 2 3 কোনটাতেই ছিল না, এটা আমরা পরবর্তী এক্সাম্পলে দেখবো, মোস্ট প্রবাবলি এক্সাম্পল 4 অর এক্সাম্পল 5 এ আমরা এটা দেখবো, যে এই নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন, হ্যাঁ, নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। থার্ড যে বাউন্ডারি কন্ডিশনটা আছে সেটা হলো গিয়ে রবিন বাউন্ডারি কন্ডিশন, হ্যাঁ, রবিন বাউন্ডারি কন্ডিশন। তাহলে ডিরিক্লে, নয়ম্যান আর রবিন বাউন্ডারি কন্ডিশন, অথবা এটা আচ্ছা রবিন অথবা মিক্সড, এটা তো মিক্সড মানে দুটোর মিক্সড আর কি, হ্যাঁ, দুটোর মিক্সড। তাহলে এই রবিন বাউন্ডারি কন্ডিশন হলো গিয়ে যে ডিরেক্ট ভ্যালু দেওয়া হবে না অথবা স্লোপও দেওয়া হবে না, দুটোর কম্বিনেশন দেওয়া হলো, হ্যাঁ, দ্যাট ইজ সাম মানে টি প্লাস ডেল্টা ডেল্টা টি বাই ডেল্টা এক্স, হ্যাঁ, এই এক্সপ্রেশনটা at x equals to 0, ধরো ভ্যালু হলো গিয়ে 10, ঠিক আছে।
তাহলে টি প্লাস ডেল্টা টি বাই ডেল্টা মানে পার্শিয়াল টি বাই পার্শিয়াল এক্স এট এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 10। হ্যাঁ, আরেকটা দেওয়া আছে হলো টি মাইনাস বি ডেল্টা টি বাই ডেল্টা এক্স at x equals to l equals to হলো গিয়ে ধরো 0। তাহলে এই যে কম্বাইন্ড একটা কিছু দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে রবিন বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, রবিন বাউন্ডারি কন্ডিশন। তাহলে এই তিন ভাবে একটা ইকুয়েশনের বাউন্ডারি কন্ডিশন দেয়া যেতে পারে। স্যার ক্লাস নেই। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমরা মানে এখানে বাট বিফোর দ্যাট, সরি আমি বন্ধ করে দিয়েছি তোমাদের